নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব মেষ লগ্ন ও মেষ রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আগামী 2রা জুন তার উচ্চ রাশি কর্কট রাশিতে গোচরে আসছে। এই বিষয়টা আপনারাও খুব সহজভাবে বুঝতে পারবেন যে আপনাদের জন্মছকে বা আপনাদের যাদের মেষ লগ্ন বা মেষ রাশি, সেই সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিন্তু ভাগ্য ঘরের অধিপতি হয়, অর্থাৎ নবম ঘরের অধিপতি হয়। তো সেই দিক থেকে দেবগুরু বৃহস্পতি যে আপনাদের চতুর্থ ঘর অর্থাৎ কেন্দ্রের ঘর, যেটাকে সুখের ঘর বলা হয়, এবং মাতৃসুখের ঘর, গৃহ সুখের ঘর, খুব সেন্সিটিভ একটি ঘর, সেই ঘরে যখন দেবগুরু বৃহস্পতির মতো শুভগ্রহ গোচরে আসছে, অতএব আপনারা সব রকম দিক থেকে সুখ কিন্তু ফিরে পাচ্ছেন, বা সুখ ফিরে পাওয়ার সময় হিসেবে আমরা এটাকে ধরে নিতে পারি। এখন বিষয়টা হচ্ছে একটু কমপ্লিকেটেড। দেখুন, একটা বিষয় আগে আমাদেরকে বুঝতে হবে। আমরা জানি যে দেবগুরু বৃহস্পতির গোচরটা কিন্তু আগামী 1 বছরের জন্য, কিন্তু আগামী 1 বছরের জন্য দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের কর্কট রাশিতে কন্টিনিউয়াসলি থাকবে না। সে মধ্যিখানে রাশি পরিবর্তন করবে। সে অবশ্যই কিন্তু তার পরবর্তী ঘর সিংহ রাশিতে গোচরে যাবে, তারপর সিংহ রাশি সে বক্রী হবে, বক্রী হয়ে পুনরায় সে ব্যাকে যেতে যেতে কিন্তু মিথুন রাশিতে চলে যাবে, আবার পুনরায় কিন্তু আপনাদের চতুর্থ স্থানে গোচরে আসবে। তো এই বিষয়গুলো কিছুটা কমপ্লিকেটেড। কোন সময় কি হবে না হবে সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিতভাবে জানবো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি একদম পরিষ্কার করে আপনাদেরকে বলছি, গোচর ফল কি করে বিবেচনা করা হয়, আপনার গোচর কিভাবে শুভ কিভাবে অশুভ, কিভাবে আপনারা সেইভাবে ফলাফল পাবেন না, সেই বিষয়টাও কিন্তু বিস্তারিতভাবে জানবো। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো মেষ লগ্ন মেষ রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির গোচর ফল নিয়ে আলোচনা। প্রথমে একটা বিষয় বলে রাখি, যাদের মেষ লগ্ন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা বেশি করে গুরুত্বপূর্ণ বা বেশি অ্যাকুরেট ফলাফল আপনারা পাবেন। তার কারণ সর্বদাই আমি দেখেছি অনেকেই কমেন্ট করেন যে আমার লগ্ন আলাদা রাশি আলাদা, কোনটাকে ধরবো। আমি সর্বদাই বলে থাকি যে লগ্নটাকেই সব থেকে আগে প্রাধান্য দেবেন, কেন লগ্ন বেশি নিখুঁত ফলাফল পেতে আমাদেরকে সাহায্য করে। তো এই বিষয়টা আমরা যদি বুঝতে চাই, আমাদেরকে অবশ্যই কিন্তু স্ক্রিনে আসতে হবে। তো যদি আমরা স্ক্রিনে আসি, প্রথমেই যেটা দেখতে পাবো, এটি একটি মেষ লগ্ন ও মেষ রাশির জন্মছক। তো সেই জায়গা থেকে যদি আমরা বিষয়টাকে দেখি, এখানে প্রথম দেখুন, আমি এখানে লিখে রেখেছি, এখানে প্রথম যে বিষয়টা, দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করছিল, এটা আপনারা প্রত্যেকে জানেন। দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থান, আপনাদের তৃতীয় স্থান আমাদের পরিশ্রম পরাক্রমের ঘর হয়। তো ভাগ্যের অধিপতি যখন তৃতীয় স্থানে গোচর করে, ততএব আমরা ভাগ্যের সাপোর্টটা তখনই পাই যখন পরিশ্রম করলে পাই। তো সেই পরিশ্রমের অবসান আপনাদের জন্য ঘটতে চলেছে আগামী 2রা জুন। তো সেই দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্য অর্থাৎ নবম ঘরের অধিপতি হয়, এবং দ্বাদশ ঘর আপনাদের ব্যয়ের ঘরের অধিপতি হয়। অ্যাকচুয়াল ব্যয় বলতে এই নয় শুধু অর্থ খরচ, যা কিছু আমরা ত্যাগ করতে পারি সেটাই কিন্তু ব্যয়। তো যাই হোক, তো নবম এবং দ্বাদশ ঘরের অধিপতিও সে কিন্তু আপনাদের চতুর্থ স্থানে আসছে। তো চতুর্থ স্থান আমাদের সুখের ঘর হয়। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও চতুর্থ ঘর খুব গুরুত্বপূর্ণ। শুধু যে মাতৃসুখ সেটা নয়, সুখ আমরা কিন্তু আমাদের টোটাল পরিবার সবাইকে মিলিয়ে পাই। তো সেই দিক থেকে দেবগুরু বৃহস্পতির এই গোচর পারিবারিক সুখ, সম্পত্তি লাভ, বিবাহের সম্ভাবনা, সব কিছুর ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু খুব স্ট্রং একটা কানেকশান নিয়ে আসতে চলেছে। তো এই দিক থেকে যদি আমরা দেখি, মানসিক শান্তি আপনাদের বৃদ্ধি করবে, যেহেতু সে সুখের ঘরে আসছে। আর দেবগুরু বৃহস্পতির মতো শুভ গ্রহ যখনই আপনাদের চতুর্থ স্থানে আসবে, গাড়ি, গৃহ, গাড়ি, সব কিছুর ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা পজিটিভ কানেকশন তৈরি করবে। এখন বক্তব্যটা হচ্ছে, আমরা গোচর ফল বিবেচনা করব কি করে যদি আপনার পার্সোনাল জন্মছক আপনারা কাউকে না দেখান। তাহলে প্রথম বিষয় হচ্ছে, আমি এত শুভ আলোচনা আপনাদের জন্য করছি বা অশুভ আলোচনা আপনাদের জন্য করছি। তো প্রথম বিষয় হচ্ছে, আপনাদেরকে আগে জন্মছক খুলে দেখতে হবে যে আপনার মেষ লগ্ন যদি হয় বা রাশি যদি হয়, সেই সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্ম যখন হয়েছিল সেই জন্মকালীন জন্মছকে কোথায় বসে আছে। এবার দেবগুরু বৃহস্পতি যদি পজিটিভ অবস্থাতে বসে থাকে, পজিটিভ ঘর কী কী? কেন্দ্রের ঘর, ত্রিকোণের ঘর। তো কেন্দ্রের ঘর কী কী হয়? 1, 4, 7, 10, এবং ত্রিকোণের ঘর 1, 5, 9। তো এই যদি এই কটি ঘরের মধ্যে বসে থাকে, তাহলে সর্বোচ্চ শুভ ফলাফল দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য এমনি নিয়ে আসবে। সে এক খুব পজিটিভ অবস্থানে বসে আছে। এবার দেবগুরু বৃহস্পতি যদি আপনাদের জন্মকালীন জন্মছকে নেগেটিভ অবস্থাতে বসে থাকে, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে বসে থাকে, দ্বাদশের ক্ষেত্রে এটা পূর্ণরূপে প্রযোজ্য হবে না, কারণ দ্বাদশটা তার নিজেরই ঘর। অতএব নিজের ঘরে যখন কোনো গ্রহ বসে থাকবে, তখন সে কিন্তু নিজে স্ট্রং হবে। অতএব তার দ্বাদশ ঘর এবং নবম ঘর দুটোকেই সে স্ট্রং করবে। অতএব
সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হচ্ছে না। ষষ্ঠ অষ্টমে যদি বসে থাকে এবং যদি জন্মকালীন আপনাদের মকর রাশিতে 5 ডিগ্রির মধ্যে বসে থাকে, তাহলে সেক্ষেত্রেও দেবগুরু বৃহস্পতি নিচস্থ হয়ে যায়। এবং জন্মকালীন যদি মিথুন রাশিতেও বসে থাকে, যেটা তৃতীয় স্থান, সেক্ষেত্রেও কিছুটা পরিশ্রম বাড়িয়ে দেয়, সেক্ষেত্রেও কিছুটা নেগেটিভ। যদি পজিটিভ অবস্থাতে বসে থাকে, কেন্দ্র দিকোণে বসে থাকে এবং দেবগুরু বৃহস্পতি যদি মহাদশা বা অন্তর্দশা আপনাদের চলে, তাহলে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির পূর্ণ পজিটিভ ফলাফল আপনারা কিন্তু পেতে চলেছেন। এইভাবে কিন্তু গোচরফল বিবেচনা করা হয়। যদি না আপনাদের জন্মছকে দেখা গেল যে আপনাদের দেবগুরু বৃহস্পতির দশা অন্তর্দশা কোনোটাই চলছে না, তবুও কিন্তু তার আমরা পজিটিভ ফলাফল পেতে পারি। কিন্তু যতটা দশা অন্তর্দশা চললে সেই গ্রহটা সব থেকে বেশি করে অ্যাক্টিভেট থাকে, ততএব তার শুভ ফলাফল দেওয়ার ক্ষমতা সব থেকে বেশি হয়ে যায়। সেটা আপনাদেরকে একটুখানি নিজের ব্যক্তিগত জন্মছক খুলে দেখে নিতে হবে। এবার যে বিষয়টাতে আমরা আলোচনায় আসবো, প্রথম বিষয় 2রা জুন থেকে 31শে অক্টোবর অবধি দেবগুরু বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে থাকবে। এখন বিষয়টা হচ্ছে, অনেককেই দেখছি সবাই আলোচনা করছে যে আগামী 1 বছর দেবগুরু বৃহস্পতি শুভ রাশি বা শুভ গোচর ফল। কিন্তু একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, 31শে অক্টোবরের পর কিন্তু দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে গোচরে চলে আসবে, যেটা আপনাদের পঞ্চম ঘর। সেক্ষেত্রেও দেবগুরু বৃহস্পতি খুবই শুভ অবস্থাতে যাবে, ত্রিকোণের ঘরে যাবে, সেটাও শুভ। সেক্ষেত্রে সে কিন্তু 13ই ডিসেম্বর থেকে 11ই মার্চ অবধি বক্রি হয়ে যাবে। এটাও কিন্তু একটা নেগেটিভ দিক। পঞ্চম ঘরে আপনাদের কতদিন অবধি থাকবে? 1 নভেম্বর থেকে 12ই ডিসেম্বর। তারপরেও কিন্তু থাকবে, তারপরে কিন্তু সে বক্রি অবস্থাতে থাকবে। বক্রি হয়ে কিন্তু 11ই মার্চ সে মিথুন রাশিতে চলে যাবে। মিথুন রাশি থেকে পুনরায় আবার কর্কট রাশিতে আসবে। তো আমাদের বক্তব্য হচ্ছে এইটা জানানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে আমরা কিন্তু পার্টিকুলারলি 2রা জুন থেকে 31শে অক্টোবর, যে 152-53 দিন হচ্ছে, এই সময়টার কিন্তু আলোচনাটা মেনলি করব। তারপরে যখন দেবগুরু বৃহস্পতি 1 নভেম্বর রাশি পরিবর্তন করবে, তখন সেটা নিয়ে আমরা আলাদা পার্টে আলোচনা করব, আলাদা করে দেবগুরু বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা করব। পরিষ্কার হয়েছে? 1 বছর পজিটিভ সময়, এই চিন্তা ভাবনাটার মধ্যে কিছুটা তারতম্য থাকছে। মেন যে সময়টা সেটা হচ্ছে 2রা জুন থেকে 31শে অক্টোবর। এই সময়টাকে আপনাদের পূর্ণরূপে কাজে লাগাতে হবে। কোন কোন দিক থেকে কাজে লাগাতে হবে? প্রথম বিষয় হচ্ছে, দেবগুরু বৃহস্পতি 4র্থ স্থানে গোচরে আসছে, সুখের ঘরে। তাহলে সুখ অ্যাক্টিভেট হচ্ছে আপনাদের জন্য, খুব পজিটিভ এটা। মাতৃসুখ অ্যাক্টিভেট হচ্ছে, পারিবারিক সুখ অ্যাক্টিভেট হচ্ছে, সেদিক থেকে পূর্ণ পজিটিভ। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটাকে আমাদের কিন্তু সব থেকে আগে প্রাধান্য দিতে হবে। যদি দৃষ্টিটাকে আমরা দেখি, দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম। দেবগুরু বৃহস্পতি যেই ঘরে বসে সেই ঘর থেকে পঞ্চম ঘর, সপ্তম ঘর এবং নবম ঘরে তার কিন্তু পূর্ণ দৃষ্টি দেয়। পঞ্চম ঘরটা কি হচ্ছে? আপনাদের অষ্টম ঘর। দেখুন, আমি এখানে লিখেও রেখেছি, আপনাদের মেষ লগ্ন সাপেক্ষে কানেক্ট করলে সেক্ষেত্রে কিন্তু অষ্টম ঘর হয় বৃশ্চিক। তো সেখানে যেহেতু দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে, পঞ্চম বলা হয় দেবগুরু বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি অমৃতর সমান। তো অষ্টম ঘর সর্বদাই আমাদের জন্মছক অনুযায়ী মাধার ঘর হয়, কিন্তু তার সাথে সাথে আয়ুরও ঘর হয়। এখন দেবগুরু বৃহস্পতি যেহেতু অষ্টমে দৃষ্টি দিচ্ছে, আধ্যাত্মিক বিকাশ কিন্তু আপনাদের ঘটবে। কোন কোন দিক থেকে ঘটবে? অনেক কিছু গোপন সত্য যেগুলো আপনারা জানতেন না, সেগুলো হঠাৎ করে আপনাদের কিন্তু সামনে উঠে আসতে পারে। এই একটা পজিটিভ কারণ। আপনাদের যদি মানসিকভাবে খুব দুর্বলতা, আপনারা মানে দুর্বল হয়ে পড়েন এই পার্টিকুলার সময়টাতে, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অষ্টমে দৃষ্টি আপনাদেরকে স্ট্রং হতে সাহায্য করবে, একটা পজিটিভ পরিবর্তন আনতে সাহায্য করবে। দেখুন, যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে আমরা যতক্ষণ না পুরাতনটাকে ত্যাগ করব, ততক্ষণ কিন্তু নতুনটাকে পাবো না। তো দেবগুরু বৃহস্পতি পুরাতনটাকে ত্যাগ করতে ভীষণভাবে সাপোর্ট করবে এবং অবশ্যই আয়ুতে বৃদ্ধি করবে। হেলথ ইস্যু যদি চলে থাকে, সেই জায়গা থেকে কিন্তু সমস্যা কাটিয়ে দেবে দেবগুরু বৃহস্পতি। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? আপনাদের কর্মস্থান। তো এখানে কর্মস্থানে যেহেতু দৃষ্টি পড়ছে, ভাগ্যের অধিপতি হয়ে, তাহলে কর্মের জায়গা থেকে আমরা খুব পজিটিভ ধরতে পারি, কেন কর্মে একটা স্টেবিলিটি আসবে এবং কর্মের দিক থেকে খুব শুভ। এবং তার পরবর্তী যে দৃষ্টিটা পড়বে সেটা দ্বাদশ স্থানে। দ্বাদশ ঘর কিসের ঘর হয়? বিদেশ যাত্রার ঘর হয়, ব্যয়ের ঘর হয়, যা কিছু আমরা ত্যাগ করি তার ঘর হয়। একটা বিষয় পরিষ্কার, আমি আগে দৃষ্টিটাকে বুঝিয়ে দিই। দ্বাদশে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে যখন, খরচ বৃদ্ধি কিন্তু কোনো অংশে আপনাদেরকে করবে। এবার পার্মানেন্ট খরচ বৃদ্ধির জায়গা কিন্তু আসতে চলেছে। এবার ধরুন, আপনার 4র্থ স্থানে দেবগুরু বৃহস্পতি গোচরে এসেছে, আপনারা যদি কোনো বাড়ি করেন বা গাড়ি কেনেন, তার জন্য একটা বড় খরচ আপনাদের জন্য হতে চলেছে। সেই বড় খরচটা দেবগুরু বৃহস্পতি কিন্তু শুভ খাতে করাবে, লং টার্মের জন্য খরচ করাবে। এবার এই বিষয়টাকে মাথায় নিয়ে যদি আমরা চলি, দ্বাদশে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি খুবই শুভ পজিটিভ খাতে খরচ করার জন্য, কিন্তু খরচ নিয়ন্ত্রণ করতে হবে আপনাদেরকে। দেবগুরু বৃহস্পতি কিন্তু খরচ একটু বেশি করাতে পারে। এবার কেন বলছি? তার কারণ দ্বাদশ স্থানে এখন বর্তমান গোচরে কিন্তু আপনাদের শনি গোচর করছে। শনি কে হয়? আপনাদের কর্মের অধিপতি এবং একাদশ ঘর, অতএব ইচ্ছা পূরণ, আয়ের অধিপতি হয়। তাহলে কর্ম এবং আয়ের অধিপতির ওপর যখনই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়বে, তাহলে কর্মের জায়গাটা স্টেবল, এটা মেনে নিলাম। তার আয় উন্নতির জায়গাটাও স্টেবল, সেটাও আমরা মেনে নিলাম। কিন্তু ব্যয়টাও কিন্তু আপনাদের বাড়বে, এই বিষয়টা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে।
ব্যয় করুন, কোনো অসুবিধা নেই, শুভ খাতেই ব্যয় হবে। এবার আমি আপনাদেরকে বলতে পারি যে যদি ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে চান, এবার অনেক মানুষ আছে যাদের ধরুন এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়ি করবার ক্ষমতা নেই বা প্ল্যানিংই নেই তাদের, তো সেই দিক থেকে তারা কি করবে, ব্যয় তো তাদেরকেও করাবে, তারা কিন্তু ডোনেশন করতে পারেন। আপনারা যে কোনো ধার্মিক প্রতিষ্ঠানে গিয়ে আপনারা ডোনেশন করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী, সেক্ষেত্রে আপনার ব্যয়টা কমে যাবে। ধরুন একটা গাড়ি কিনলেন বা বাইক কিনলেন, যেটাই হোক না কেন, তার যোগ কিন্তু দেবগুরু বৃহস্পতি এই পার্টিকুলার সময়টাতে ভীষণভাবে অ্যাক্টিভেট করবে, এই দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারেন। এবার সব থেকে বড় আমার যেটা মনে হয় এই গোচরের ক্ষেত্রে, মেষ লগ্ন মেষ রাশির মানুষরা কর্ম নিয়ে ভীষণ ভুগছেন। কেন ভুগছেন? কেন? কর্মের অধিপতি দ্বাদশে গোচর করছে, অতএব আয় ব্যয়ের একটা হিসাবের মধ্যে তারতম্য আসছে, অধিক ব্যয় হয়ে যাচ্ছে, আয় হচ্ছে না, এইটা একটা প্রবলেমের জায়গা, এবং কর্ম নিয়ে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন। সেই জায়গার অবসান কিন্তু ঘটাবে দেবগুরু বৃহস্পতি, এটা 100%। অতএব 2রা জুন থেকে 31শে অক্টোবর অবধি খুব জোর দিয়ে আপনাদেরকে প্রচেষ্টা করতে হবে আপনার কর্মের স্টেবিলিটির জন্য, এবং সেই জায়গা থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু সাপোর্ট দেবে। কেন? প্রথমত হচ্ছে কর্মস্থান এবং কর্মের অধিপতি দুটো জায়গাতেই কিন্তু দেবগুরুর বৃহস্পতি দৃষ্টি পড়ছে। কর্মস্থান আমাদের মকর মেষ লগ্ন সাপেক্ষে, এবং দ্বাদশ ঘরে শনি মানে কর্মের অধিপতি গোচর করছে এখন বর্তমানে। তাহলে সেই জায়গা থেকে শনি কর্মের অধিপতির ওপর এবং কর্মস্থানে যেহেতু দেবগুরু বৃহস্পতি দিচ্ছে, কর্ম সংক্রান্ত যা যা প্রবলেমে আপনারা ভুগছিলেন সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার কিন্তু 100% চান্স দেবগুরু বৃহস্পতি তৈরি করবে আপনার জন্য। এটা কিন্তু খুব শুভ। এবার যারা ধরে নিন বৈদেশিক কর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য ভীষণ স্টেবল এই সময়। যারা বিদেশে যেতে চাইছেন, কর্মসূত্রে আটকে আছেন, তাদের জন্য ভীষণ ভালো সময়। যারা মোটামুটিভাবে চাইছেন বিদেশে গিয়ে সেটেল হবেন, বাড়ি করবেন, পড়াশোনা সূত্রে যাবেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় দেবগুরু বৃহস্পতি। তাহলে সেই দিক থেকে আমরা ধরে নিতে পারি এই যে 152-53 দিন সব থেকে বেশি করে আমাদের ফোকাস থাকবে কর্মের ওপরে, তার পরবর্তীতে কিন্তু গৃহসুখের ওপরে। গৃহসুখ তো আপনাদের 100% বৃদ্ধি পাবে, মাতৃসুখ বৃদ্ধি পাবে, এবং সাংসারিক জীবনে বিবাহের জন্য কিন্তু নতুন কানেকশন আসার চান্সেস কিন্তু দেবগুরু বৃহস্পতি 4র্থ স্থানে নিয়ে আসবে। নতুন সম্পর্কে পড়ারও চান্সেস কিন্তু ক্রিয়েট করবে। তবে সেটা আমার মনে হয় যে 1 নভেম্বরের পরে সব থেকে বেশি করে অ্যাক্টিভেট হবে। সেই বিষয়টা নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব। তাহলে আমাদেরকে নিয়ন্ত্রণ কি করতে হবে? অধিক ব্যয়। এর বাইরে আর কোনো নিয়ন্ত্রণ আমি করতে বলবো না। হ্যাঁ, তবে 4র্থ স্থানে বৃহস্পতির গোচর কিছুটা আত্ম অহংকার বাড়িয়ে দিতে পারে আপনাদের ক্ষেত্রে, এই জায়গাটাকেও কিন্তু আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া আমি এইটাও আপনাদেরকে বলতে পারি, গৃহতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার চান্সেসও কিন্তু এই সময়টাতে ক্রিয়েট হবে, অতএব এটাও কিন্তু খুব শুভ হিসাবে আমরা ধরতে পারি। তাহলে সব রকম দিক থেকে মেষ লগ্ন মেষ রাশির মানুষদের দেবগুরুর বৃহস্পতির এই গোচর কিন্তু ভীষণ শুভ। কোন সময়টা অবধি শুভ? 31শে অক্টোবর অবধি ভীষণ শুভ। তারপরেও কিন্তু আমরা পেয়ে যাব 1 নভেম্বর থেকে এখানে কিন্তু 12ই ডিসেম্বর অবধি, এই সময়টাও আমাদের জন্য কিন্তু ভীষণ শুভ হবে। তারপরে কিন্তু দেবগুরু বৃহস্পতি হয়ে যাবে, বেশ সময়ের জন্য থাকবে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। তারপরে আগামী বছর 2027-এর 26শে জুন দেবগুরু বৃহস্পতি কিন্তু পুনরায় কর্কট থেকে সিংহ রাশিতে চলে আসবে। তো আমাদের ফলাফলটা থাকলো কিন্তু 31শে অক্টোবর অবধি। এই পার্টিকুলার সময়টাতে যাদের দেবগুরু বৃহস্পতির মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে, বা দেবগুরু বৃহস্পতি আপনাদের শুভ অবস্থাতে বসে আছে, তারা কিন্তু সোনাদানা কিনতে পারেন, খুব শুভ ফলাফল আপনারা পাবেন। আর যাদের ধরুন জন্মকালীন জন্মছকে দেবগুরু বৃহস্পতি খুব নেগেটিভ অবস্থাতে বসে আছে, দশা অন্তর্দশা চলছে না, বা দেবগুরু বৃহস্পতি সাপোর্ট পাচ্ছেন না মনে হচ্ছে, কেন সাপোর্ট যেটা পাওয়ার সেটা কিন্তু অলমোস্ট গোচরের কিছুদিন আগে থেকেই আপনাদেরকে বুঝিয়ে দেবে যে কোন কোন দিক থেকে শুভ হচ্ছে। হতে পারে 2রা জুন, কিন্তু এই বর্তমান সময় থেকে কিন্তু আপনারা পজিটিভ ফলাফল আসা আপনারা দেখতে পাচ্ছেন। তারা কি করবেন? দেবগুরু বৃহস্পতির মন্ত্র পাঠ করুন। ওম গ্রেং বৃহস্পতায় নমঃ সব থেকে সহজ, সব থেকে ছোটো মন্ত্র, এটা আপনারা রেগুলার অ্যাটলিস্ট 30 বার করে পাঠ করুন। পূর্ণ পজিটিভ ফলাফল কিন্তু আপনারা পাবেনই পাবেন, মিলিয়ে দেখবেন। তো এই ছিল আমাদের কর্কট রাশিতে মেষ লগ্ন মেষ রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।